বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবার স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকের লাইভ ক্লাসের জন্য সবাই প্রস্তুত আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে লাইভ ক্লাসটি উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় এবং দ্বাদশ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর উভয়ের জন্যই ক্লাসটি আজকে নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি পূর্বের ক্লাসেই বলেছিলাম যে এখন যে সিলেবাসটি আমাদের হাতে চলে আসছে সংক্ষিপ্ত সিলেবাস, সেখানে যে অধ্যায়গুলো কমন অধ্যায় অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য যেগুলো কমন, আমি সেই অধ্যায়গুলোই পড়াবো। আর যদিও একাদশ শ্রেণীর সিলেবাসটা আসলে বড় হবে, তো বড় সিলেবাসের ভিতর সংক্ষিপ্ত সিলেবাস তো অবশ্যই থাকে। তাহলে শিক্ষার্থীরা, আমি এখন যে অধ্যায়গুলো পড়াবো তোমরা উভয়ই অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণী সবাই খুব গুরুত্ব দিয়ে করে ফেলবে। আর যারা একাদশ শ্রেণীর, তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলে যে সংক্ষিপ্ত সিলেবাসটা কি শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর জন্য কিনা বা তোমাদের জন্য কি হবে। শিক্ষার্থীরা, আমাদের নির্দেশনা আসছে দ্বিতীয় বর্ষের জন্য। তো দ্বিতীয় বর্ষের যে সংক্ষিপ্ত সিলেবাস, তো সেই সিলেবাসটা কিন্তু আমি বলতে চাই ব্রড সিলেবাসের মধ্যে কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসের অংশটুকু অবশ্যই আছে। এখন ছোট সিলেবাসকে যখন বড় করা হয় তখন অনেক প্রশ্ন আসতে পারে, কিন্তু বড় সিলেবাসের ভিতরে যখন ছোট সংক্ষিপ্ত সিলেবাসটা নিয়ে আলোচনা করা হয় তখন তোমাদেরকে বুঝতে হবে যে সংক্ষিপ্ত সিলেবাসটা তোমাদের অবশ্যই আছে, তার সাথে আরও কিছু অধ্যায় যা আমাদের পড়াতে হবে। তবে আমি তোমাদেরকে এটাই বলতে চাচ্ছি যে সংক্ষিপ্ত সিলেবাসটা আগে আমি উভয় পক্ষের জন্যই শেষ করব। আর যদিও দ্বিতীয় বর্ষের অধিকাংশই হয়ে গেছে, কিছু সিলেবাস বাকি ছিল। তো শিক্ষার্থীরা, আমি আরেকটু বলতে চাচ্ছি যে তোমাদেরকে যে আমি দ্বিতীয় অধ্যায়ের হাইটা পড়িয়েছিলাম, এখন সেটা হচ্ছে এখন ঘাস ফড়িংয়ের গুরুত্বটা বেশি দিতে হবে, কারণ ঘাস ফড়িং এবং রুই মাছ তোমাদের সিলেবাসে আছে। তো শিক্ষার্থীরা, ঘাস ফড়িং আমি আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায় হতে প্রতীক প্রাণী ঘাস ফড়িং নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা তো সবাই জানো যে প্রতীক প্রাণীটা কেন বলা হচ্ছে, কারণ এখানে এই অধ্যায়ে অনেকগুলো তিনটা প্রাণীর ডিটেলস আলোচনা করা হয়েছে এবং তোমরা জানো যে একটি পর্বে অনেক প্রাণী থাকে, অসংখ্য প্রাণী থাকে। তাহলে প্রতীক প্রাণী এই জন্য যে একই বৈশিষ্ট্য সম্পন্ন, কিছুটা তো পার্থক্য থাকবেই প্রজাতি হিসাবে, কিন্তু পর্ব বর্গ শ্রেণী বর্গ পর্যন্ত যাদের মিল আছে সেই পর্যন্ত এসে তারপর প্রজাতিতে গিয়ে অনেকটা পার্থক্য হয়, কিন্তু মূল বিষয়গুলো এক থাকে। তাই প্রতীক প্রাণী হিসেবে একটি প্রাণীকে এখানে প্রতীক প্রাণী হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। প্রাণীটিকে যদি আমরা শনাক্ত করতে পারি তাহলে এই পর্বের সমস্ত প্রাণীর কমন বৈশিষ্ট্যগুলো আমরা জেনে ফেলতে পারবো। তো শিক্ষার্থীরা, আমি মূল টপিকে যাওয়ার আগে তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে সাউন্ড এবং বোর্ডের লেখাটা ক্লিয়ার আছে কিনা। তোমরা আমাকে প্রায় সময় লিখো যে নেট ডিস্টার্ব, হ্যাং হয়ে গেছে। আসলে আমিও বুঝি, অনেক চেষ্টা করিও আবার নর্মাল আনতে হয়, অনেক সময় হয়, অনেক সময় হয় না। এর ভিতর দিয়ে আমাদের ক্লাস চালিয়ে যেতে হবে। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আবারও বলছি, আজকের প্রতীক প্রাণীটা হচ্ছে ঘাস ফড়িং, তার মানে দ্য গ্রাস হোপার। এইটা কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তো শিক্ষার্থীরা, একাদশ এবং দ্বাদশ উভয়কে আমি আবারও সতর্ক করছি, তোমরা গুরুত্ব দিয়ে পড়বে। দ্বিতীয় বর্ষ যারা, তোমাদের সময় একেবারেই নাই, আর প্রথম বর্ষ যারা, তারা এই টপিকটা দ্বিতীয় বর্ষের সাথে সিরিয়াস হয়ে শিখে রাখো। এর পরবর্তীতে তার সাথে আর যেটুকু তোমাদের বাদ পড়েছে সেগুলো আমি, তোমাদের তো হাতে সময় আছে, সেগুলো আমি সময় মতোই আবার আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমাকে তোমরা অবগত করো যে লেখাটা স্পষ্ট কিনা। হ্যাঁ, আমি এখন 10 জনকে দেখতে পাচ্ছি, কিন্তু কিছুক্ষণ পরে হয়তো তোমরা কমতে কয়জন থাকবে সেটা আমি জানি না। তবে শিক্ষার্থীরা, তোমাদের জন্যই আমাদের ক্লাস। আমি আশা করব তোমাদের ধৈর্যের সাথে ক্লাসগুলো করা উচিত। লাইভে উপস্থিত থেকে একটি ক্লাস যেভাবে বোঝা বা বুঝতে ভালো লাগে, পরবর্তীতে সেটা ভিডিও ক্লাস হয়ে অতটা কিন্তু সাড়া পাওয়া যায় না বা ভালো লাগে না, অনেক সময় গাফিলতি চলে আসে। তো
কষ্ট করলে কিন্তু তিষ্ট মিলে, সেটা সবাই আমরা জানি। পরিশ্রমের ফল আসবে, তোমরা পরিশ্রম করলে অবশ্যই ফল পাবে। তোমরা ক্লাসটা ফলো করবে। আমি কমেন্ট বক্সে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব ক্লাসে ফাঁকে ফাঁকে, তোমরা কমেন্ট বক্সে খুব দ্রুত উত্তরগুলো দিয়ে দিবে। তো শিক্ষার্থীরা, আমি আসছি প্রতীক প্রাণী ঘাস ফড়িং। এখন শিক্ষার্থীরা তোমরা বলো তো যে ঘাস ফড়িং ইংলিশে বলা হয় কি? গ্রাস হোপার। শিক্ষার্থীরা, ঘাস ফড়িং, যেহেতু ঘাস ফড়িং আমরা সবাই চিনি, কিন্তু তোমাদের টপিকে যেহেতু ঘাস ফড়িংটা আছে, তাহলে আমি এটাকে বলছি দ্য গ্রাস হোপার। গ্রাস থেকে হোপার, HOPPER। এখন শোনো যে গ্রাস হোপার বা ঘাস ফড়িং কি। শিক্ষার্থীরা, খুবই মজার একটা জিনিস ঘাস ফড়িং। আমরা আরশোলা দেখে দেখে একদম ক্লান্ত হয়ে পড়েছি। এটা নতুন করে কিন্তু এই কয়েক বছর আগে এটা সংযুক্ত করা হয়েছে ঘাস ফড়িংটা। তো ঘাস ফড়িং আমরা চিনি না এমন ব্যক্তি খুব কমই আছে। অনেক সময় আমরা এটাকে আঞ্চলিক ভাষায় কী বলি, যে শয়তানের ঘোড়াও বলে ফেলি, কারণ এটা লাফাইয়ে চলে বলে এটা আমরা এরকম আঞ্চলিক ভাষায় অনেকে মজা করে এটাকে শয়তানের ঘোড়াও বলে। আসলে কিন্তু এটা ঘাস ফড়িং, গ্রাস হোপার। শিক্ষার্থীরা, এই ঘাস ফড়িংটা কেন ঘাস ফড়িং বলা হয়েছে? অবশ্যই নামের একটা পিছনে একটা কারণ থাকে। যেহেতু ঘাস ফড়িংটা বিভিন্ন রকমের ঘাসের মধ্যে তার বন বাদারে ঝোপ ছাড়ে, বিভিন্ন রকম আবাদ ফসলে এরা কি করে, দল বেঁধে এরা চলাফেরা করে এবং লাফিয়ে এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে চলে। এই জন্য এটাকে বলা হচ্ছে ঘাস ঘাস হোপার অর্থাৎ ফড়িং। তাহলে ঘাস হোপার ঘাস ফড়িং, ঘাসের উপর এরা বিচরণ করে এবং লাফিয়ে এক ঘাস থেকে আরেক ঘাসে চলে, সেজন্য এটাকে বলা হয়েছে কি ঘাস ফড়িং। তো শিক্ষার্থীরা, এই ঘাস ফড়িং তোমরা হয়তো বা একটু লক্ষ্য করলে দেখবে, তোমরা প্রায় সময় ফেসবুকে থাকো, আমি তোমাদেরকে অনেক সময় অ্যাক্টিভ দেখি। তোমরা জানবে যে কিছুদিন আগে যে যখন মার্চ এপ্রিল মাসের দিকে করোনা ভাইরাসটা আসলো, তখন কিন্তু অনেকগুলো মহামারী আমাদেরকে আতঙ্কে রেখেছিল। যেমন পাকিস্তানের দিকে ঘাস ফড়িং একটা আক্রমণে তোমরা জানবে যে পঙ্গপাল, আমরা কিন্তু সেটাও ফেসবুকে পেয়েছিলাম যে পঙ্গপাল আক্রমণ করছে, পাকিস্তানের বিভিন্ন ক্ষেত খামারে এরা চলে আসছে এবং সেটা আবার ভারতের দিকে চলে আসছে। আমাদের আতঙ্ক ছিল এক হচ্ছে করোনা ভাইরাস, তার উপরে যদি আবার গ্রাস হোপারও অর্থাৎ পঙ্গপাল যদি আমাদের দেশে চলে আসে, কারণ পার্শ্ববর্তী দেশে যদি আসে তাহলে তো আমাদের দেশে আসাটা অস্বাভাবিক কিছু না, তাহলে এক বিপদের উপর আরেক মহাবিপদ শুরু হয়ে যাবে। শিক্ষার্থীরা, তাহলে শোনো যে ঘাস ফড়িংটা আসলে একটু বাদামি বর্ণের হয় আর সবুজ ডানা থাকে। তো আমরা জানি তার কিন্তু পাগুলো অনেক পিছনে পাটা অনেক লম্বা হয় আর সামনে পা থেকে এরা পতঙ্গ অর্থাৎ পতঙ্গ অর্থাৎ ইনসেক্টা। আমি তোমাদেরকে চিত্র একে বর্ণনা করার ফাঁকে সব বলে যাব। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে তোমরা বুঝতেই পেরেছো কেন গুরুত্বপূর্ণ। কারণ অধ্যায়গুলো কমিয়ে যে অধ্যায়গুলো রাখা হয়েছে সেই অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ বলেই কিন্তু সেই অধ্যায়গুলো রাখা হয়েছে, এবং এখান থেকে কিন্তু কোনো অপশন থাকবে না যে এখান থেকে আমি বাদ দিয়ে পড়বো। আমি যা পড়াবো তা তোমাদেরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ঘাস ফড়িংয়ের সবাই কিন্তু পঙ্গপাল না। ঘাস ফড়িংয়ের অনেক প্রজাতি আছে পৃথিবীতে, প্রায় পৃথিবীতে 20,000 প্রজাতির ঘাস ফড়িং আছে। তার মধ্যে 20 প্রজাতির ঘাস ফড়িং আমাদের দেশে শনাক্তকরণ করা হয়েছে। তো শিক্ষার্থীরা, তোমরা মন দিয়ে শুনবে। আমি কিন্তু কিছুক্ষণ পরেই আবার অন্য আলোচনার মাঝখানে কিন্তু আমি এই ধরনের প্রশ্নগুলো করে বসবো, দেখি তোমরা কতটুকু মনোযোগ আছো। প্রিয় শিক্ষার্থীরা, ঘাস ফড়িং তোমরা লক্ষ্য করো, এই যে ঘাস ফড়িংয়ের কথাটা বললাম আমি, এই ঘাস ফড়িংটা কিন্তু শিক্ষার্থীরা, এই ঘাস ফড়িং কেন এটা কয় ধরনের বলেছি আমি, প্রায় 20,000 প্রজাতি শনাক্ত করা হয়েছে। বাংলাদেশে 20 প্রজাতির ঘাস ফড়িং শনাক্তকরণ করা হয়েছে। শিক্ষার্থীরা, ঘাস ফড়িং সম্পর্কে যদি আমি আরও বলি, তাহলে ঘাস ফড়িংয়ের কী ধরনের খাবার খায় তোমরা অবশ্যই তার স্বভাব থেকে বুঝে গেছো যে এটা হচ্ছে শাকাশী, অর্থাৎ
এরা এরা কী ধরনের? এরা হলো সবজি, মানে গাছ পাতা, গাছের লতা পাতার এই কচি, যখন এরা লার্ভা দশায় থাকে তখন কচি নরম যেগুলো নমনীয় সেই কচি পাতাগুলো ওরা খেয়ে থাকে। আর যখন নাকি একটু 2 বার মোচনের পরে, অর্থাৎ এই লার্ভাটা তাদের খোলস মোচন করে 2 বার খোলস মোচনের পরে যখন আরেকটু বড় হয় এবং পরবর্তীতে যখন ঘাস ফড়িংয়ে পরিণত হয়, তখন কিন্তু এরা বিভিন্ন ধরনের ঘাস লতা পাতা খেয়ে এরা জীবন ধারণ করে। আর পঙ্গপালটা কি? অনেক সময় তোমাদের পরীক্ষাতে আসে যে পঙ্গপাল কি। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে, ঘাস ফড়িংয়ের অনেক প্রজাতি আছে, তবে সব প্রজাতির স্বভাব একরকম না। কিছু কিছু ঘাস ফড়িং আছে যারা দল বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। এরা এক জায়গায়, মানে এরা দলবদ্ধভাবে, তোমরা দেখে থাকবে। এই পঙ্গপালটাই হচ্ছে ভয়ঙ্কর, কারণ এরা এত, মানে যেই জমির মধ্যে গিয়ে এই পঙ্গপালের দলটা যে জমির মধ্যে গিয়ে হানা দেয়, সেখানে কয়েক ঘন্টার মধ্যে সমস্ত পাতা খেয়ে এরা সাবার করে ফেলে এবং তাদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার মতো এরকম সময় অনেক সময় মানে সুযোগও থাকে না। ফলে দেখা যায় যে কৃষকের এত গুরুত্ব দিয়ে, এত সময় নষ্ট করে, এত মানে শ্রম দিয়ে যেই ফসলটা তাদের মানে তুলে নিয়ে আসার কথা, ফল ভোগ করার সময়, ঠিক সেই সময় যদি ঘাস ফড়িং এসে হামলা দিয়ে সমস্ত পাতাগুলো, সমস্ত ফসলগুলো খেয়ে ফেলে, তার চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে। এই হলো আমাদের সেই ঘাস ফড়িং। শিক্ষার্থীরা, এই ঘাস ফড়িংয়ের শ্রেণীবিন্যাসটা প্রথমেই আমরা লিখে নিই। তোমাদের প্র্যাকটিক্যালেও ঘাস ফড়িংয়ের শ্রেণীবিন্যাস আসে, আবার অনেক সময় আসে যে ঘাস ফড়িংয়ের প্রজাতি নাম লেখো, বৈজ্ঞানিক নাম লিখবে, সবসময় সায়েন্টিফিক নাম লিখবে। আর সায়েন্টিফিক নাম লেখার সময় তোমাদের ভালো করে জানো যে নিচে আন্ডারলাইন করতে হয়। আমি তোমাদেরকে তাহলে ঘাস ফড়িংয়ের শ্রেণীবিন্যাসটা আগে দেখাচ্ছি, এরপরে আমি ধাপে ধাপে এর চিত্র এঁকে বর্ণনার মধ্যে আসবো। এই অধ্যায় অনেক কিছু বোঝার আছে, প্রতিটা টপিকেই বোঝার। আমি যা বোর্ডে লিখবো তোমরা অবশ্যই সেটা খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জেনে গেলাম যে ঘাস ফড়িংটা আসলে কি। এবার আসে ঘাস ফড়িংয়ের শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ ঘাস ফড়িং। হ্যাঁ, ক্লাসিফিকেশন, শিক্ষার্থীরা এবার লিখে ফেলাও। ক্লাসিফিকেশন অফ গ্রাসহোপার। হ্যাঁ শিক্ষার্থীরা, আমি এখন শ্রেণীবিন্যাসটা করব। তোমাদের প্র্যাকটিক্যালের সময় এই গ্রাসহোপারের শ্রেণীবিন্যাসটা কিন্তু আসে, তোমরা লক্ষ্য করো। গ্রাসহোপারের শ্রেণীবিন্যাসটা কিন্তু প্র্যাকটিক্যালে আসে। তাছাড়া বোর্ড পরীক্ষার মধ্যে আদিপা, সুলতানা, গ্রাসহোপার, আমি গ্রাসহোপারের শ্রেণীবিন্যাস করতে করতে আমাকে বলো তো পৃথিবীতে কত প্রজাতির ঘাস ফড়িং আছে আর আমাদের দেশে কত প্রজাতির ঘাস ফড়িংয়ের শনাক্তকরণ করা হয়েছে। শিক্ষার্থীরা খুব দ্রুত কমেন্ট বক্সে এই 2টা প্রশ্নের উত্তর লিখে দেখাও যে পৃথিবীতে কত প্রজাতির ঘাস ফড়িং এ পর্যন্ত শনাক্তকরণ করা হয়েছে আর আমাদের দেশে কত প্রজাতির ঘাস ফড়িং শনাক্তকরণ করা হয়েছে। তো শিক্ষার্থীরা, তোমরা কমেন্ট বক্সে সেটা জানাও। আর ততক্ষণ আমি শ্রেণীবিন্যাসটা তোমাদের লিখে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে কি ফাইলাম। ফাইলাম মানে কি? পর্ব। তো শিক্ষার্থীরা, প্রথমেই হচ্ছে ফাইলামের অর্থ, ফাইলাম তো বুঝোই, এটা হচ্ছে পর্ব। তো পর্বটা কি? এটা আর্থ্রোপোডা পর্ব। আর্থ্রোপোডা মানে পা, সংযুক্ত পা। আচ্ছা শিক্ষার্থীরা, এর সাথে আমি আরেকটি প্রশ্ন তোমাদেরকে করতে চাচ্ছি যে তোমাদের যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ছিল প্রাণী শ্রেণীবিন্যাস ও বৈচিত্র্য, সেখানে কিন্তু আমি তোমাদেরকে 10টা পর্বের, অর্থাৎ মেজর 10টি পর্বের শ্রেণীবিন্যাস নিয়ে যখন আমি ডিটেলস আলোচনা করেছিলাম, তখন আমি একটি প্রশ্ন তোমাদেরকে আমি তখনই বলেছিলাম, দেখি তোমাদের মনে আছে কিনা। তোমরা বলো তো যে কোন পর্বের প্রাণীর সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি? শিক্ষার্থীরা কমেন্ট বক্সে লিখে জানাবে, তারপর আমি তোমাদের উত্তরটা দিব। এখন দেখো, ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা, তারপরে হচ্ছে ক্লাসটা আমাদের কিন্তু শ্রেণীবিন্যাসের কিন্তু মনে রাখবে এই শ্রেণীবিন্যাস একটা অক্ষর করে তোমরা বাদ দিয়ে এটা এইভাবে কোনা আকারে চলে যাবে, অর্থাৎ এটা বেঁকে আসবে। শ্রেণীবিন্যাসের প্রকৃত নিয়মটা হচ্ছে এটাই। তাহলে আমরা সোজা করে লিখবো না কখনো, 2টা অক্ষর বা একটা লেটার বাদ দিয়ে দাও। এখন ক্লাসটা হবে, ক্লাস হচ্ছে
ক্লাসটা কি? ইনসেক্টা। তাহলে আর্থ্রোপোডা, প্রথম কি বলেছি পর্বটা হচ্ছে আর্থ্রোপোডা। তাহলে আর্থ্রোপোডা মানেটা কি শিক্ষার্থীরা? সন্ধিপদী এবং কাইটিন নির্মিত বহিকঙ্কাল যার, সেই হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। অর্থাৎ সন্ধিযুক্ত উপাঙ্গ যার আছে আর্থ্রো, অর্থাৎ সন্ধিযুক্ত, পোডা মানে পা, তাহলে সন্ধিযুক্ত উপাঙ্গ যার সেই হচ্ছে আর্থ্রোপোডা। এবং দেহের উপরে কাইটিন নির্মিত যেই প্রাণীগুলো সেটাই হচ্ছে আর্থ্রোপোডা। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, তোমরা তো তেলাপোকা দেখেছো, আরশোলা দেখেছো না? সেই আরশোলার উপরে তোমরা দেখেছো যে উপরে একটি কাইটিনার জন্যই কিন্তু চকচক করে একটা উপরেটা, এবং এটা কিন্তু কোনো পানি ফোঁটা পড়লেও এটা সাথে সাথে ঝরে যায় উপরের, এটা কাইটিন নির্মিত বলে। ঘাস ফড়িংয়েও সেম একই রকম। এই পর্বের সমস্ত পতঙ্গগুলোরই উপরে কাইটিন নামক শক্ত খোলস দ্বারা আবৃত আর হচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ আছে। তাহলে আর্থ্রোপোডা মানেই হচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ থাকতে হবে, আর কি থাকতে হবে? কাইটিন নির্মিত আবরণ। তাহলে এই জন্য এটা আর্থ্রোপোডা। তাহলে ঘাস ফড়িংয়ের মধ্যেও এই অবস্থা এটা আছে। তো শিক্ষার্থীরা এখন দেখো, এরপরে আমি যদি আসি ক্লাসের মধ্যে আমরা কি বলবো? ক্লাসটা হচ্ছে ইনসেক্টা। ইনসেক্টা ক্লাস হচ্ছে ইনসেক্টা, দ্রুত লিখে ফেলো, অনেক বড় অধ্যায়টি। ইনসেক্টা, ইনসেক্টা। তাহলে ইনসেক্টা মানে কি শিক্ষার্থীরা? ইনসেক্টা হচ্ছে 3 জোড়া সন্ধিযুক্ত পদ। তাহলে যাদের যে সকল পতঙ্গের মধ্যে অর্থাৎ 3 জোড়া সন্ধিযুক্ত পদ, অর্থাৎ সন্ধিযুক্ত মানে বুঝতে পেরেছো, পাটা এইখানে আর এখানে এসে এটা দেহ হয়, এই পা আর এখানে উপাঙ্গ দুইটা এক জায়গায় এসে মিলিত হয়েছে, এটাকে বলা হয় সন্ধিযুক্ত উপাঙ্গ। তাহলে সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান হচ্ছে আর্থ্রোপোডা। এবং কয় জোড়া? 3 জোড়া। 3 জোড়া, যে সকল পতঙ্গের মধ্যে 3 জোড়া উপাঙ্গ আছে এবং সন্ধিযুক্ত উপাঙ্গ আছে, এই জন্য এর নাম দেওয়া হয়েছে কি? ইনসেক্টা। তারপরে আমরা যদি আসি অর্ডার, তাহলে হবে কি? অর্থোপটেরা। অর্ডার একটা বাদ দিয়ে রাখো, অর্ডার। শিক্ষার্থীরা দ্রুত লিখে ফেলো, অর্ডার হচ্ছে কি? অর্থোপটেরা। অর্থোপটেরা, অর্থোপটেরা। তো এখন দেখো, এই যে অর্থোপটেরাটা বলা হয়েছে, অর্থোপটেরা, হ্যাঁ শিক্ষার্থীরা, অর্থোপটেরা হচ্ছে 2 জোড়া ডানা বিশিষ্ট। তাহলে এই তোমরা ঘাস ফড়িং হয়তো বা সচরাচর তোমাদের সামনে পড়ে না, কিন্তু তোমরা তো আরশোলা তো দেখো, আরশোলা এবং ঘাস ফড়িংয়ের যে মৌলিক বৈশিষ্ট্যটা সেটা কিন্তু একই রকম। অর্থাৎ আর্থ্রোপোডারও 2 জোড়া কি আছে? ডানা আছে, এবং ঘাস ফড়িংয়েও 2 জোড়া ডানা আছে। যদি তোমরা এই মুহূর্তে ঘাস ফড়িংটা না দেখে থাকো, তাহলে আর্থ্রোপোডা হিসাবে তা ঘাস ফড়িং তেলাপোকাটার কথা ভেবে দেখো। তাহলে এখানে অর্ডার অর্থোপটেরা, অর্থ হচ্ছে কি? অর্থোপটেরা মানেই হচ্ছে 2 জোড়া ডানা বিশিষ্ট, যে সকল 2 জোড়া থাকবে এবং ডানাগুলো 2 জোড়া ডানা বিশিষ্ট, যাদের যে সকল পতঙ্গ তারাই হচ্ছে পতঙ্গদের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে 2 জোড়া ডানা বিশিষ্ট হয়, সেটাই হচ্ছে অর্থোপটেরা। তারপরে যদি আমরা আসি, সেখানে হচ্ছে কি? ফ্যামিলি, অ্যাক্রিডিডি। ফ্যামিলিটা হচ্ছে অ্যাক্রিডিডি। ফ্যামিলি, শিক্ষার্থীরা দ্রুত লিখে ফেলো, ফ্যামিলি হচ্ছে অ্যাক্রিডিডি। শিক্ষার্থীরা অ্যাক্রিডিডি লিখে ফেলো, অ্যাক্রিডিডি। তাহলে হ্যাঁ শিক্ষার্থীরা দ্রুত লেখো, অ্যাক্রিডিডি। হ্যাঁ, অ্যাক্রিডিডি মানে কি? তাহলে অ্যাক্রিডিডি হচ্ছে খাটো অ্যান্টেনা। আমরা যে প্রত্যেক প্রাণীটি নিয়ে আলোচনা করছি সেখানে কিন্তু লম্বা অ্যান্টেনাও আছে, আবার খাটো অ্যান্টেনাও আছে। এখন আমি যে প্রত্যেক প্রাণীটি নিয়ে আলোচনা করছি তার অ্যান্টেনাটা খাটো, তো খাটো অ্যান্টেনা হলেই তাকে বলা হয় অ্যাক্রিডিডি। তাহলে ফ্যামিলিটা কিভাবে আসছে? যে খাটো, আমি তো তোমাদেরকে বলেছি যে শিক্ষার্থীরা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিয়েছো কত প্রজাতির হ্যাঁ পৃথিবীতে কত প্রজাতি শনাক্ত করা হয়েছে? হ্যাঁ 20টি। হ্যাঁ, তৌসিফ আহমেদ, আবিদা সুলতানা, হ্যাঁ তোমরা মনোযোগ আছো, উত্তরটা দিতে পেরেছো, ভেরি গুড। আর হ্যাঁ আর্থ্রোপোডা, অবশ্যই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের সংখ্যা সবচেয়ে আধিক্য, সবচেয়ে বেশি। কেন বেশি হবে না, আমি আসছি আর্থ্রোপোডা পর্বের প্রাণী কেন বেশি সেটা জানার জন্য। তো শিক্ষার্থীরা ঠিক আছে, আমি বলে ফেলি, আর্থ্রোপোডা পর্বের প্রাণী বেশি এই জন্য, আর্থ্রোপোডা পর্বের প্রাণী বলতে কিন্তু শুধুমাত্র কিন্তু সেই তেলাপোকা আর ঘাস ফড়িং না, মশা, মাছি, পিঁপড়া,
তারপর যে কোনো কীট পতঙ্গ, শস্য ক্ষেত্রে যত রকমের কীট পতঙ্গ আছে সবাই আর্থ্রোপোডা পর্বের মধ্যে। এমনকি আমাদের যে মাথার উকুন সেটাও কিন্তু পোকা, পোকা যত রকমের পোকা আছে সব আর্থ্রোপোডা পর্বের প্রাণী। একটা একটা পোকা মানে পিঁপড়ার বাসা ভেঙে দেখো, কত কত পিঁপড়া বের হয়ে আসে, এরাও কিন্তু আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তাহলে এবার বুঝো যে যে আমরা যে চিংড়ি মাছ খাই এরা আর্থ্রোপোডা পর্বে, কাঁকড়া আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তাহলে কেন এই পর্বের প্রাণী বেশি হবে না? অবশ্যই আর্থ্রোপোডা পর্বের সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি। এখন আমি আসছি ফ্যামিলির পরে হলো এবার জেনাস। জেনাসটা হচ্ছে মানে জেনাস মানে তোমরা জানো গণ, জেনাস। তাহলে এই জেনাসটা কি তোমরা তো শিক্ষার্থীরা, এটা হচ্ছে কি জেনাস আছে পোইকিলোসেরাস, পোইকিলোসেরাস, পোইকিলোসেরাস। এটা জেনাস হচ্ছে পোইকিলোসেরাস, পোইকিলোসেরাস। তাহলে দেখো এর বৈজ্ঞানিক নাম হচ্ছে জেনাস হচ্ছে পোইকিলোসেরাস, পোইকিলোসেরাস। আর হচ্ছে স্পেসিস পোইকিলোসেরাস পিকটাস, আর স্পেসিসটা তোমরা লিখে ফেলো, স্পেসিস, স্পেসিস হচ্ছে পোইকিলোসেরাস, পোইকিলোসেরাস পিকটাস, পিকটাস। এইখানে তোমাদের আন্ডারলাইন করতেই হবে, কারণ দ্বিপদী নামকরণের ক্ষেত্রে দুটি পদ, এটা একটা পদ, এটা একটা পদ। দ্বিপদের নামের ক্ষেত্রে কি দুটি আন্ডারলাইন করতে হবে আলাদা আলাদা করে। তোমরা হয়তোবা দেখে থাকবে যে তোমাদের যে সিটি পরীক্ষাগুলো হচ্ছে, তোমাদের সিটি পরীক্ষার মধ্যে কিন্তু যে দ্বিপদ নামকরণ কি বা বলতে কি বোঝায়, সেখানে তারপরে তোমাদের যে আসলে প্রজাতি কি, এই জাতীয়র মধ্যে তোমরা অনেকেই সুন্দর করে সংজ্ঞাটা লিখেছো, কিন্তু উদাহরণ অনেকে দাওনি বা অনেকে উদাহরণ দিয়েছো কিন্তু নিচে কিন্তু আন্ডারলাইন দাও নেই, সেজন্য আমি নাম্বার কেটেছি, এটা কাটা নিয়ম। তাহলে শিক্ষার্থীরা দেখো মনে রাখবে, বৈজ্ঞানিক নাম সায়েন্টিফিক নামের দ্বিপদ নামকরণের একটি নিয়মই হচ্ছে, এটা একটা নিয়ম, নিয়মটাই হচ্ছে দুটি পদ থাকবে এবং তার নিচে দুটি আন্ডারলাইন করতে হবে। সেটা তোমাকে আর কখনই বলার প্রয়োজন হয় না, যেখানেই তুমি দ্বিপদ নাম লিখবা সেটা পূর্ণাঙ্গ হবে যদি তুমি দুটা দ্বিপদের নিচে আলাদা আলাদা দুটি আন্ডারলাইন করো। তোমাদের যে প্র্যাকটিক্যাল আমি করাচ্ছি তোমাদেরকে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে প্রায় শেষ, যারা ফার্স্ট ইয়ার আছো তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালের কথা যে বললাম, সেই প্র্যাকটিক্যাল খাতার মধ্যে অনেকে রেখে যে খাতা নিয়ে আসছো তোমরা আমাকে দেখাইতে, যেদিন তোমরা সিটি পরীক্ষার খাতা নিয়ে আসো সেদিন আমি তোমাদেরকে দেখি যে আমার প্র্যাকটিক্যাল খাতাটা যখন তোমরা নিয়ে আসতেছো তখন দেখছি যে অধিকাংশ ভুলে যাও নিচে আন্ডারলাইনটা করতে। আমি তোমাদেরকে আবার ফিরিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা, এখনও তোমাদেরকে আমি আবারও বলে দিচ্ছি যে বৈজ্ঞানিক নামের নিচে আলাদাভাবে আন্ডারলাইন করতে হবে, না হলে এই ভুলের জন্য তোমার কিন্তু নম্বর কাটা যাচ্ছে। কিন্তু একটু সতর্ক হলে দুটি আন্ডারলাইন দেওয়ার কোনো বিষয়ই না। তো শিক্ষার্থীরা এবার দেখো, তারপরে হচ্ছে আমি এবার ঘাস ফড়িংয়ের বাহ্যিক ঘটনে যাব। বাহ্যিক স্বভাব তো তোমাদেরকে আমি বলেছি, এরা কি খায় সেটাও বলেছি, এদের বাসস্থানটা কোথায়। এই যে ঘাস ফড়িং এরা কোথায় থাকে আমাদের জানা দরকার। আমি ঘাস ফড়িং সম্পর্কে জানাবো, সে ঘাস ফড়িং অধ্যায় থেকে আমি তোমাদেরকে জানাবো ঘাস ফড়িংয়ের মুখোপাঙ্গ, পরিপাকতন্ত্র, তারপর হচ্ছে বাহ্যিক ঘটন, তারপরে হচ্ছে এদের শ্বসন প্রক্রিয়া, অনেক কিছু আছে এই অধ্যায় থেকে আমাদের জানার অনেক কিছু আছে। কিন্তু ঘাস ফড়িংটা কি, সে কোথায় থাকে, তার স্বভাবটা কি, তার শ্রেণীবিন্যাসটা কি, প্রথমে সেগুলো আমাদেরকে জানা প্রয়োজন। কারণ তুমি যখন পরীক্ষা দিয়ে যখন ভাইবা বোর্ড ফেস করবে তখন তোমাকে প্রশ্নই করা হবে যে ঘাস ফড়িংটা কী, ঘাস ফড়িংয়ের শ্রেণীবিভাগ করো, ঘাস ফড়িংয়ের বৈজ্ঞানিক নাম দাও, ঘাস ফড়িংটার স্বভাবটা কী, এই ধরনের প্রশ্ন তোমাকে করবেই। আর যার সম্পর্কে আমরা ডিটেলস জানবো তার যে প্রাথমিক যে চিহ্নিত করার জন্য যে বৈশিষ্ট্যগুলো আমাদের সেটা এমনি অটোমেটিক চলে আসে, সেটা আমাকে বাদ দিয়ে মূল জায়গায় যাওয়া সম্ভব না। তো শিক্ষার্থীরা এবার তোমরা লক্ষ্য করো, আমি তোমাদেরকে বলছিলাম যে ঘাস ফড়িংয়ের স্বভাবটা, আর্থ্রোপোডা। শিক্ষার্থীরা এবার দেখো বাসস্থানটা কি। ঘাস ফড়িং কিন্তু তৃণভূমি, এদের বাসস্থানটা আমরা কোথায় দেখতে পারি, এদের বাসস্থান আবাসস্থল, বাসস্থানটা হচ্ছে
এদের বাসস্থানটা কোথায়? এরা তৃণভূমি, তারপরে হচ্ছে আবাসস্থল, বিভিন্ন ধরনের যে আবাসস্থলগুলো আছে, অর্থাৎ চারণভূমি, তারপরে মাঠ, মরুভূমি, জলাভূমি, মাঠের মধ্যেও তোমরা দেখবে অনেক সময় ঘাস ফড়িং উড়ে বেড়াচ্ছে। চারণভূমি, সব জায়গায় এদেরকে পাবো। তবে কোন জায়গায় এদেরকে সবচেয়ে কম পাবো শিক্ষার্থীরা? পাওয়ার স্থানটা আমরা দেখলাম, কিন্তু কোথায় আমরা কম পাবো? যেখানে আমরা যেমন স্বাদু পানি আর ম্যানগ্রোভ জলাশয়ে, সেখানে যে ম্যানগ্রোভ জলাশয় আর স্বাদু পানি আছে, সেখানে ঘাস ফড়িংকে একটু কম পাওয়া যাবে। কারণ এরা যে ডিম পাড়ে, সেই ডিমগুলা স্রোতের টানে নষ্ট হওয়ার ভয় থাকে, সেই জন্য সেই সকল পরিবেশগুলো তারা সাধারণত পছন্দ করে না, তাই সেই সকল জায়গাগুলোতে তাদের সংখ্যা একটু কম থাকে। তো শিক্ষার্থীরা আমরা জেনে গেলাম ঘাস ফড়িং কী কী খায়, ঘাস ফড়িং কোন স্থানে বেশি বসবাস করে, কোন জায়গায় কম বসবাস করে, আমরা কিন্তু মোটামুটি জেনে গেছি। আমি কিন্তু আস্তে আস্তে মূল টপিকে চলে আসতেছি। তাহলে শিক্ষার্থীরা এই পর্যন্ত আমরা কি জেনে গেলাম? যে ঘাস ফড়িংয়ের দেহটা কিন্তু 3টি প্রধান অংশে বিভক্ত। কিভাবে আমরা বুঝে গেলাম? কারণ এখানে কিন্তু আমরা আর্থ্রোপোডা পর্বের যে শ্রেণীবিন্যাস করেছি, সেই শ্রেণীবিন্যাসের মধ্যেই আমি তোমাদেরকে ব্যাখ্যা করেছি কেন এটা আর্থ্রোপোডা, কেন ইনসেক্টটা, কেন অর্ডারটা অর্থোপ্টেরা, কেন ফ্যামিলিটা অ্যাক্রিডিডি, কেন এটা জেনাস পোকিলোসেরাস পিকটাস, কেন এই নামগুলো আসছে, কিভাবে আসছে, সেখান থেকেই আমরা বুঝতে পেরেছি যে আর্থ্রোপোডা পর্বের একটি প্রাণী। আর আর্থ্রোপোডার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাদের দেহটা 3টি প্রধান অংশে বিভক্ত: মস্তক, বক্ষ, উদর। যেহেতু ঘাস ফড়িং আর্থ্রোপোডারই একটি প্রাণী, তাই তার দেহটাকে মস্তক, বক্ষ, উদর 3টি ভাগে বিভক্ত করা যায়। আর তাদের সন্ধিপযুক্ত উপাঙ্গ আছে। আর তাদের চোখটাকে চোখ বলা হয় না, বলা হয় কি পুঞ্জাক্ষী। আমি তোমাদের এই ঘাস ফড়িংয়ের দৈহিক গঠনের চিত্রটা এঁকে যখন ব্যাখ্যা করব, তখন এইগুলা অল্টারনেট চলে আসবে। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা শ্রেণীবিন্যাসটা উঠিয়ে ফেলেছো। এখন আমি বোর্ডটি মুছে একটি ঘাস ফড়িংয়ের চিত্র অঙ্কন করব, তারপরে আমি এর সম্পর্কে ডিটেলস ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরা আমার সাথে সাথে ছবিটা আঁকবে। আমি আশা করছি ছবিটা এঁকে তোমরা যখন বুঝবে, তখন অবশ্যই তোমাদেরকে খুব ভালো লাগবে। শিক্ষার্থীরা, এই ঘাস ফড়িংয়ের ছবিটা বইয়ের মধ্যে অনেক জটিল, অনেকেই আঁকতে পারো না, অনেকেই ভয় পাও, কিন্তু আমি মোটামুটি আমার নিয়মে আমি একটু ছবিটা সহজ করে এঁকে দেওয়ার চেষ্টা করছি। তোমরা আমার সাথে সাথে আঁকবে এবং আশা করি তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই আমার চেয়ে আরও অনেক বেশি সুন্দর করে আঁকতে পারবে। এবং আমি সেই দোয়াই করি যে আমার চেয়ে তোমরা আরও অনেক সুন্দর করে ছবি আঁকো এবং একটা ভালো মার্কস নিয়ে আসো। তো শিক্ষার্থীরা, আমি আমার মোটামুটি তোমাদেরকে সহজভাবে কিভাবে একটি ঘাস ফড়িংয়ের চিত্র অঙ্কন করা যায় আমি সেটা আঁকাচ্ছি। তোমরা লক্ষ্য করো, আজকে ক্লাস দিয়ে আমি হয়তো দৈহিক গঠনের সম্পূর্ণটা ব্যাখ্যা করতে পারবো না, কারণ এতটা সময় আমাদের এক একটা ক্লাসে হয় না। আসলে সায়েন্সের প্রতিটা ক্লাসের জন্য অনেক সময়ের প্রয়োজন, বোঝারও দরকার। আবার না বুঝিয়ে যে আমি ক্লাসটা পার করে দেবো, সেটাও মনে তৃপ্তি হয় না। তো তোমাদেরকে বোঝানোর উদ্দেশ্যে যেহেতু ক্লাসটা যদি ভালোভাবে তোমাদেরকে মনে হয় যে হ্যাঁ কিছুটা বোঝাতে পেরেছে, তাহলে সেখানে একটু আত্মতৃপ্তি পাওয়া যায়। আর সেটা করতে গেলে আসলে এই ক্লাসগুলো অল্পতে হয় না। তো শিক্ষার্থীরা, আমি আজকে বাহ্যিক গঠনের চিত্রটা এঁকে দিচ্ছি, তার সাথে সময়ের সাথে যতটুকু বর্ণনা করা যায় করব, এবং পরবর্তী ক্লাসে তারপরে থেকে আমি আলোচনা করব। তো শিক্ষার্থীরা, ঘাস ফড়িংয়ের চিত্র আঁকার জন্য আমরা জানি ঘাস ফড়িংয়ের মস্তকটা একটু ত্রিভুজ আকৃতির। তাহলে আমরা প্রথমে মস্তক থেকেই শুরু করি। শিক্ষার্থীরা, তোমরা ঘাস ফড়িংয়ের একটা মস্তকটা আগে এঁকে নাও। দেখো আমি কিভাবে আঁকাচ্ছি, চেষ্টা করবে আমার সাথে আঁকাতে। এটা হচ্ছে ঘাস ফড়িংয়ের মস্তক। তোমরা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, আমার সাথে সাথে আঁকবে, কিন্তু সাথে সাথে প্রথমেই ভালো হবে সেটা আশা করা দরকার নেই। প্রথমেই তোমরা প্রাথমিকভাবে তোমাদের যেহেতু চিত্রটা পেন্সিলে রাবার দিয়ে মুছা যায়, তাহলে টেনশন নেওয়ার কিছু নাই, মনে সাহস রাখো এবং কিভাবে সহজে আঁকা যায় সেই পর্যন্ত আসো। তারপর প্র্যাকটিস করতে করতে অনেক সুন্দর হয়ে যাবে। এখন আমি ঘাস ফড়িংয়ের, এটা হচ্ছে মস্তকটা ত্রিভুজ আকৃতি, তাই আমি ত্রিভুজ আকৃতির মতো করে এঁকে নিয়েছি। প্রয়োজন হলে কিছু কিছু জায়গায় আমি মুছে দেবো। আর আমরা জানি ঘাস ফড়িংয়ের একটা পুঞ্জাক্ষী আছে, বড় সড়ো পুঞ্জাক্ষী আছে। আমি ঘাস ফড়িংয়ের এক পাশ আঁকাচ্ছি, আরেক পাশটা অপোজিট
যেটা থাকবে সেটা আর এখানে আঁকাবো না। তোমরা জানো যে ঘাসফড়িংয়ের চোখটা হচ্ছে পুঞ্জাক্ষী হচ্ছে অসংখ্য ওমাটিডিয়ামের সমন্বয়ে গঠিত, অর্থাৎ তাদের চোখটা কিন্তু জটিল। আমাদের চোখ কিন্তু একক চোখ, কিন্তু ঘাসফড়িংয়ের চোখটা কি জটিল, কারণ এখানে অসংখ্য পুঞ্জাক্ষীর সমন্বয়ে তাদের অসংখ্য ওমাটিডিয়ামের সমন্বয়ে তাদের পুঞ্জাক্ষী গঠিত। পুঞ্জাক্ষী হচ্ছে ঘাসফড়িংয়ের মানে পতঙ্গের চোখকে বলা হয় পুঞ্জাক্ষী, আর আমাদের চোখটাকে বলা হয় চোখ। আমাদের চোখ একক চোখ, মানে একটি চোখের মধ্যেই সম্পূর্ণভাবে আমাদের দেহের সমস্ত মানে দর্শন এককের জন্য মানে সুগঠিত। কিন্তু ঘাসফড়িং বা আরশোলা বা ইনসেক্টটা, পোকামাকড় যত কিছু বলো, তাদের দর্শন এককটা আসলে আমাদের মতো সুগঠিত না। তাদের দর্শন প্রক্রিয়া সম্পন্ন করতে হলে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ওমাটিডিয়াম থাকে, এগুলো হচ্ছে ওমাটিডিয়াম। এই ছোটো ছোটো ছোটোগুলো এগুলো ওমাটিডিয়াম। প্রায় ঘাসফড়িং তেলাপোকার ক্ষেত্রে প্রায় 2000টা ওমাটিডিয়ামে একটি পুঞ্জাক্ষী গঠিত। তাহলে দেখো এগুলো হচ্ছে ওমাটিডিয়াম অনেকগুলো। এটা হচ্ছে চোখ। চোখের পরে আমরা এখন অ্যান্টিনাটা এঁকে দিতে পারি সহজ করার জন্য। শিক্ষার্থীরা আমার সাথে সাথে তোমরা অ্যান্টিনা এঁকে দাও। অ্যান্টিনাটা এঁকে ফেললাম। আমি যেভাবে আঁকাচ্ছি দেখো, তোমরা আঁকাটা অন্তত পক্ষে দেখো। হ্যাঁ শিক্ষার্থীরা দেখো, আচ্ছা আমার সাথে সাথে দ্রুত এঁকে ফেলবে। হ্যাঁ এরপরে দেখো আমি কি করছি, এরপরে আমি এইভাবে কি করছি দেখো তোমরা। হ্যাঁ শিক্ষার্থীরা এইভাবে আঁকো, মানে ধাপে ধাপে আমরা আসবো। এখন মনে হচ্ছে কি এটা ঘাসফড়িং হবে, হবে না, মনে হচ্ছে না যে এটা ঘাসফড়িং হচ্ছে, কিন্তু আসলে দেখো এটা আমি কিন্তু ঘাসফড়িংয়ের দিকেই নিয়ে যাচ্ছি এটাকে। তারপরে আমি এবার এটাকে এইভাবে করে করে আমরা ইচ্ছা করলে ডট 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 করেও যেতে পারি, আবার এভাবে করেও যদি এখন এইভাবে নাও, আপাতত এভাবে একটা নমুনা এঁকে নাও। প্রথমে এভাবে আঁকো, আঁকার পরে তারপরে আমরা ধাপে ধাপে আসি। এখন দেখো এখানে আমরা একটা খণ্ড এঁকে দিলাম, এই একটা খণ্ড আমরা এঁকে ফেললাম। হ্যাঁ খণ্ড এঁকে ফেললাম। আঁকার পরে আমরা এরপরে কি করতে পারি, এখানে আমরা একটা এই পাশে আমরা একটু ডানা মতো এঁকে দিব। এই পাশে শিক্ষার্থীরা দেখো এই জায়গাটা থেকে আমরা ডানা আঁকবো। এখানে একটি ছোট একটা লম্বা ডানা থাকে আর একটি ছোটোখাটো ডানা থাকে। তাহলে আমরা এবার ডানাটা এঁকে দিতে পারি। তো ডানাটা আঁকার জন্য আমরা এইভাবে একটা পদ্ধতি নিতে পারি। তো শিক্ষার্থীরা এইভাবে ডানাটা এঁকে ফেলো। তারপরে এটার ভেতর থেকে আবার আমরা আরেকটি ছোটোখাটো ডানা এঁকে ফেলতে পারি। এই হচ্ছে ঘাসফড়িংয়ের নমুনা ধীরে ধীরে আসতেছে। তো তোমরা এইটুকু এঁকে ফেলো শিক্ষার্থীরা। হ্যাঁ দ্রুত এঁকে ফেলো, এই পর্যন্ত আগে এঁকে নাও। তার আমি এই জায়গাটা আরও সুন্দর করে, আমি বলছি তোমরা আরও সুন্দর করে আঁকতে পারবে, শুধু চেষ্টা আর ইচ্ছা, এই দুটো থাকলে কেউ কখনো পিছিয়ে থাকে না, আরও ভালো কিছু আঁকতে পারবে। তারপরে আমরা এবার কি করব, এবার আমরা এবার উপাঙ্গর দিকে আসি। হ্যাঁ শিক্ষার্থীরা এখানে দেখো উপাঙ্গর ক্ষেত্রে আমরা এখানে 3টা উপাঙ্গ আঁকতে পারি। এখানে তোমরা দেখো আমি কিভাবে আঁকাচ্ছি। হ্যাঁ এইভাবে আঁকো, হ্যাঁ এইভাবে আঁকো, তারপরে এইভাবে যাও, হ্যাঁ এইভাবে এঁকে তারপর এইভাবে আসো। হ্যাঁ একটা উপাঙ্গ হয়ে গেল। তারপরে আমরা আরও 2টা উপাঙ্গ এঁকে দিতে পারি। তো শিক্ষার্থীরা এখানে আমরা আরেকটা উপাঙ্গ আঁকতে পারি, সেটা হচ্ছে দেখো এই জায়গাটাতে আমরা আরেকটা উপাঙ্গ আঁকবো। তো শিক্ষার্থীরা এই পর্যন্ত তোমরা এঁকে নাও আগে, তারপরে আমি দেখাচ্ছি। তো এই জায়গা থেকে আমরা আরেকটা উপাঙ্গ আঁকাবো। এটা হচ্ছে এইভাবে করো, হ্যাঁ এভাবে এঁকে নাও আরেকটা উপাঙ্গ আঁকার পরে তারপরে আমরা আস্তে আস্তে আরও কিছু আঁকাবো, আরেকটা উপাঙ্গ হবে। হ্যাঁ এভাবে আঁকো শিক্ষার্থীরা। এই হলো, এইটা হচ্ছে আরেকটি, এইভাবে করে এভাবে দেখো আমরা এক পাশ আঁকাচ্ছি সেই হিসাবে তোমরা এঁকে নাও। এই হচ্ছে মোটামুটি একটা উপাঙ্গ। হ্যাঁ একটা এত সময় নেওয়া যাবে না, কারণ আমাদের অনেক লেখাও আছে। আর বায়োলজিতে তো আমাদেরকে আমি আগেই বলেছি, চিত্র ছাড়া বায়োলজির কোনো মূল্য নেই।
অর্থাৎ তোমাদের চিত্র যেটা আঁকতে হবে সেটা তো আঁকতেই হবে। কিছু কিছু বর্ণনা আছে যেখানে বলা হয় না যে চিত্র অঙ্কন করতে হবে, কিন্তু কেন? কারণ কিন্তু চিত্রটা আঁকা ছাড়া তো তুমি বর্ণনা করতেই পারছো না, কাজেই তোমাকে না বললেও তোমাকে চিত্র আঁকতে হবে। সহজে কাজেই চিত্র আমরা সায়েন্স কেন নিয়েছি? আমরা আঁকতে পারবো, আমরা লিখতে পারবো, সময় দিতে পারবো টেবিলে, সেই জন্যই। তাহলে এটা অবশ্যই পারবে তোমরা শিক্ষার্থীরা। এবার দেখো, তারপরে আমরা এখানে কি করতে পারি? এই পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখি। হ্যাঁ, এই পর্যন্ত দেখতে পাচ্ছ? আচ্ছা শিক্ষার্থীরা, এবার দেখো, হ্যাঁ এবার আমরা কি করতে পারি? এইবার আমরা এখানে খণ্ডগুলো দিয়ে দিতে পারি। এখানে অনেকগুলা খণ্ড আমরা এইভাবে দিয়ে দিতে পারি, কারণ আমরা আগে এই খণ্ডগুলো দিয়েও পরে মোছা যেত, আর একেও আমরা খণ্ডগুলো দিয়ে ফেলতে পারি। একই কথা, আমরা যদি আগে দিয়ে নিতাম তাহলে পরে আমরা মাঝখানটা মুছে দিলেও হতো, কিন্তু আমি এইভাবে করে খণ্ডগুলো এইভাবে 11টার মতো আমরা 11টা খণ্ড আমরা দিয়ে ফেললাম, ঠিক আছে? তারপরে এখানটাতে আমরা এইভাবে করে দিয়ে দিলাম, ঠিক আছে? মোটামুটি একটা অঙ্কন হয়ে গেল। তো আমরা এবার কি করতে পারি শিক্ষার্থীরা? এই হচ্ছে এখন আমি লেবেলিংটা করে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। এবার আমি কিছু লেবেলিং করে দেখাচ্ছি। হ্যাঁ, এবার তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা, এবার আমি একটু লেবেলিং করে দেখাই। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি একটি ঘাস ফড়িংয়ের বাহ্যিক গঠন। তবে শিক্ষার্থীরা মনে রাখবে, আমার চিত্রটার মধ্যে কিন্তু পুরুষ ঘাস ফড়িং, এটা পুরুষের ঘাস ফড়িংয়ের পুচ্ছটা এরকম থাকবে, ঠিক আছে? তাহলে আমি চিত্রটার এবার নামটা লিখে দিচ্ছি। চিত্রটা কি লিখবে? চিত্রটা হচ্ছে লিখো পুরুষ ঘাস ফড়িংয়ের বাহ্যিক গঠন। তো এটা ঘাস ফড়িংয়ের বাহ্যিক গঠন পুরুষ, এটা লিখে দাও। হ্যাঁ, কারণ আমার পুচ্ছটা যেহেতু পুরুষ তাই আমি লিখে দেব পুরুষ ঘাস ফড়িংয়ের বাহ্যিক গঠন চিত্র, ঠিক আছে? এখন শিক্ষার্থীরা, এখন যদি আমরা লেবেলিং করি তাহলে বুঝতে পারবো যে ঘাস ফড়িংটা আসলে কীরকম। তো এখন আমার সাথে সাথে তোমরা ঘাস ফড়িংয়ের লেবেলিংটা একটু দেখে নিতে পারো। কোন অংশটা কি তোমরা অবশ্যই জানো যে এই অংশটুকু হচ্ছে মস্তক, এইটুকু অংশ হচ্ছে মস্তক। আমি বলেছিলাম যে 3টি অংশে ভাগ করা যায়, 3টি অংশের মধ্যে মস্তক, বক্ষ আর উদর। তাহলে মস্তকের অংশটা হচ্ছে যেটুকু পর্যন্ত আমরা মস্তক দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে মস্তক, আর বক্ষ হচ্ছে শিক্ষার্থীরা মস্তক, আর উদরের অংশটা তোমরা বুঝতেই পেরেছো। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে উদর। তাহলে আমরা এটা লিখে দিতে পারি, এটা হচ্ছে উদরের অংশ। আর তাহলে কি হলো? এই অংশটা, এই পাশ থেকে এই অংশটুকু হচ্ছে মস্তক, এটা হলো বক্ষ, এটা হচ্ছে বুকের অংশ, বক্ষ, মস্তক, বক্ষ, উদর, এই হচ্ছে উদর, ঠিক আছে? এই পর্যন্ত হলো ঘাস ফড়িংয়ের দেহটাকে 3টি অংশে ভাগ করা যায়, মস্তক, বক্ষ, উদর। শিক্ষার্থীরা এবার দেখো, এবার আমি যদি কোনটা কি, এটা নাম তোমরা জানো অ্যান্টেনা, এটা হচ্ছে অ্যান্টেনা, হ্যাঁ এটা অ্যান্টেনা, এটা হচ্ছে পুঞ্জাক্ষী। শিক্ষার্থীরা মস্তক তো আমি বলেছি, পুঞ্জাক্ষী, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। এখন এইটাকে আবার 3টা অংশে ভাগ করেছে, এটা হচ্ছে অগ্রবক্ষ, মধ্যবক্ষ, এটা পশ্চাৎবক্ষ। এই 3টা অংশ আমরা এখানে পাই। তারপরে হচ্ছে এখানে হচ্ছে মুখপাঙ্গ, এইখানে কিন্তু কতগুলো মুখপাঙ্গ থাকে এই পাশে, এগুলোর নাম হচ্ছে মুখপাঙ্গ। হ্যাঁ শিক্ষার্থীরা, এটা হচ্ছে মুখপাঙ্গ। আর এইটা হচ্ছে তোমরা জানো এটা কি, এটা হচ্ছে এই অংশটা হচ্ছে হাঁটিবার পা, হাতের পা, একটা হচ্ছে হাঁটিবার পা। হ্যাঁ, এটা হচ্ছে হাঁটার জন্য এই পাটা ব্যবহার করে, হাঁটিবার পা, এটা হচ্ছে হাঁটিবার পা। আর পিছনের দিকে আমরা লম্বা দিকে, এটা লাফিয়ে চলার পা। তাহলে লাফিয়ে চলার পা, এই দুটা হচ্ছে লাফিয়ে ঘোড়ার মতো লাফায়, সেটা হচ্ছে লাফিয়ে চলার পা। এটা হচ্ছে লাফিয়ে চলার পা। হ্যাঁ, তাহলে পার মধ্যেও আছে যেটা খাটো সামনের দিকে থাকে, সেটা হাঁটার জন্য এই পাটা ব্যবহার করে, কিন্তু যখন লাফিয়ে চলে তখন পিছনে এই লম্বা পাটাকে তারা ব্যবহার করে। তো শিক্ষার্থীরা আমরা আর কি পাই? এখানে পশ্চাৎ ডানা আছে, সম্মুখ ডানা আছে। আমি তোমাদেরকে 2টা ডানা দেখিয়েছিলাম, এটা হচ্ছে সম্মুখ ডানা, সম্মুখ
এটা হচ্ছে সম্মুখ ডানা, আর এটা হচ্ছে পশ্চাৎ ডানা, পশ্চাৎ ডানা। তো শিক্ষার্থীরা দ্রুত করে ফেলো, আসলে বর্ণনাগুলো অনেক আছে, অনেক বর্ণনা করতে হবে। তো সম্মুখ ডানা শ্বাসরন্ধ্রগুলা থাকে এই পাশে, শ্বাসরন্ধ্রগুলা কিন্তু অভিপোজিটর হচ্ছে এই অংশটা, আমি মুছে দিচ্ছি, এটা হচ্ছে অভিপোজিটর, অভিপোজিটর। শিক্ষার্থীরা এইখানে কিন্তু রন্ধ্র আছে, তো এইটার নাম কি শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এই অভিপোজিটর গেল, আর এখানে আছে শ্বাসরন্ধ্রগুলা কিন্তু এই অংশে থাকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম এটা শ্বাসরন্ধ্র, শ্বাসরন্ধ্র এই। তাহলে আর এটা তো পুঞ্জাক্ষী অর্থাৎ ওমাটিরিয়াম যার ভিতরে অবস্থান করছে, তারপরে হচ্ছে এটা টিম্প্যানিক। হ্যাঁ শিক্ষার্থীরা দেখো এই অংশটার নিচে, এই অংশটার নিচে আছে টিম্প্যানিক অংশ আছে। তারপরে আমরা আর কি দিতে পারি, উদর অংশটা আমি দিয়েছি, মোটামুটি হয়ে গেল আর কি। তো শিক্ষার্থীরা তাহলে দেখো আমাদের বক্ষের মধ্যে আমরা দেখছি এই অংশটা হচ্ছে অগ্রবক্ষ, এই অংশটা হচ্ছে মধ্যবক্ষ, এটা পশ্চাৎবক্ষ। বক্ষের বুকেটা অংশটাকে তিনটা অংশে ভাগ করা যায়। তো শিক্ষার্থীরা আজকে হয়তো বা সময় আর বেশি আমরা পাবো না, তবে আমি আরেকটি অংশ তোমাদেরকে হেল্প করব, সেটা হচ্ছে একটি ঘাস ফড়িংয়ের দেহটাকে মোটামুটি কয়টি অংশে ভাগ করা যায় এবং কি অংশ নিয়ে ঘাস ফড়িংয়ের বাহ্যিক গঠনটা আমি এটা একটু সংক্ষেপে তোমাদেরকে বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। তোমরা লক্ষ্য করো, আমি একটু এই জায়গাটুকু মুছে দিলাম, নিচের এই অংশটুকু মুছে দিলাম, তোমরা লক্ষ্য করতে পারো। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, আমি আরেকটু এটাকে একটু বাঁকিয়ে দিয়ে চেষ্টা করছি অন্যদিকে নিয়ে যাওয়ার, তোমরা লক্ষ্য করো। আচ্ছা হ্যাঁ এখন দেখো, তাহলে মস্তক, বক্ষ, উদর, তাহলে আমরা দিতে পারি ঘাস ফড়িংয়ের ছকের মাধ্যমে যদি আমরা যাই। ছকটা দেখো বাহ্যিক গঠন, ঘাস ফড়িংয়ের বাহ্যিক গঠন, ঘাস ফড়িং এর বাহ্যিক গঠন একটি ছকের মাধ্যমে একটু দেখাই দিই তোমাদের। এক মানে ছকটা এতটা দরকার যে ছকের মাধ্যমে কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে সমস্তটা মেমোরিতে নেওয়ার সহজ হয়। সেই জন্য আমি তোমাদেরকে প্রায় জিনিসগুলোকে ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তোমাদের সুবিধা মনে রাখার জন্য। তাহলে দেখো বাহ্যিক গঠন, তাহলে আমি যে এতগুলো ছবি আঁকলাম কোন অংশটা কি সেটাকে আমরা একটু লেবেলিং করে দেখি। আমরা জানি যে তার দেহটাকে তিনটে অংশে ভাগ করা হয়েছে। আমি কিছু জায়গা মুছে দিব, তো তখন তোমরা ছবিটা আঁকার চেষ্টা করবো। হ্যাঁ তোমাদের আঁকা শেষ হয়ে গেলে আমি মুছে ফেলবো ছবিটা। তাহলে দেখো ঘাস ফড়িং বাহ্যিক গঠন, মস্তক অংশ তিনটা অংশে ভাগ করা যায়, মস্তক, তারপরে হচ্ছে কি বক্ষ অঞ্চল, আরেকটা হচ্ছে উদর। শিক্ষার্থীরা এই ছক পর্যন্ত করেই আমি আজকের মতো সম্ভবত আর সময় পাবো না, পরবর্তীতে ছকটা ধরেই তোমাদেরকে আবার ব্যাখ্যা করব। উদর অংশ, তাহলে আমি কি দেখলাম, মস্তক, বক্ষ আর উদর। এবার দেখো মস্তক অংশটাকে আমরা কি অংশে পাই। মস্তকের মধ্যে আছে পুঞ্জাক্ষী, ওসিলি। এখানে কিন্তু পুঞ্জাক্ষীর এই অংশটার মধ্যে তিনটা ছোট ছোট স্বররাখি আছে, এদেরকে বলা হয় ওসিলি। তাহলে শিক্ষার্থীরা এবার দেখো পুঞ্জাক্ষী, ওসিলি, অ্যান্টেনা, মুখোপাঙ্গ আছে এই মস্তকের মধ্যে আছে। এই মস্তকের আবার কয়টা অংশ আছে, মস্তকের মধ্যে আমরা কি দেখতে পাই। হ্যাঁ শিক্ষার্থীরা দেখো মস্তকের মধ্যে আমরা কি আঁকা শেষ। হ্যাঁ ঠিক আছে, আমি আসতেছি, ধীরে ধীরে মুছে ফেলবো। তো শিক্ষার্থীরা পুঞ্জাক্ষী আছে, ওসিলি, অ্যান্টেনা, মুখোপাঙ্গ। পুঞ্জাক্ষী আছে মস্তকের মধ্যে, পুঞ্জাক্ষী, ওসিলি, মুখোপাঙ্গ আছে, আর আছে কি অ্যান্টেনা আছে, আর হচ্ছে মুখোপাঙ্গ। অ্যান্টেনা আর আছে মুখোপাঙ্গ। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার দেখো পুঞ্জাক্ষী, ওসিলি, অ্যান্টেনা আর আছে কি মুখোপাঙ্গ। তাহলে আমরা এখানে কি বললাম, এই যে মস্তক অংশটা,
এই মস্তক অংশটার মধ্যে আমরা কি দেখলাম, আমি যে বললাম মস্তক অংশে তিনটা জিনিস আছে, তাহলে দেখো পুঞ্জাক্ষী আছে, তারপরে এই যে একটা মস্তক অ্যান্টেনা আছে, তারপরে এখানে তিনটা যে সরলরেখা আছে ওসেলি, আর আছে কি মুখোপাঙ্গ, এই যে মুখোপাঙ্গ, মুখের চারপাশে যে উপাঙ্গগুলো আছে সেটা হচ্ছে মুখোপাঙ্গ। এবার আমি এটা শ্রেণীবিন্যাসটা করে দেখাচ্ছি। তার মুখোপাঙ্গর মধ্যে আছে আবার শিক্ষার্থীরা, মুখোপাঙ্গগুলার আবার বিভিন্ন ধরনের হয়, তোমরা জানো এখানে সরল মুখ মানে বিজোড় এবং জোড় মুখোপাঙ্গ আছে। তাহলে আমি এখানে কি কি মুখোপাঙ্গগুলো আছে, আরশোলার, তোমরা আরশোলার ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যালে এঁকেছো, তোমাদের প্র্যাকটিক্যালে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ উভয় প্র্যাকটিক্যাল কিন্তু আমি তোমাদের করাচ্ছি। তোমরা জানো যে প্র্যাকটিক্যালের যে তোমাদেরকে আমি দিয়েছিলাম প্র্যাকটিক্যাল খাতা আঁকতে, সেখানে তোমার মুখোপাঙ্গের ছবি এঁকেছো। তো সেখানে দেখো মুখোপাঙ্গের মধ্যে কী কী আছে, ল্যাব্রাম একটি, ম্যান্ডিবল একজোড়া, ল্যাব্রাম আছে, আমি সেটা আবার দেখাবো পরবর্তীতে, চিত্রকে আজকে সম্ভব হবে না। ল্যাব্রাম হচ্ছে একটি, তারপরে ম্যান্ডিবল দুটি একজোড়া, তাহলে ম্যান্ডিবল হচ্ছে দুইটি বা একজোড়া, তারপরে ম্যাক্সিলা, ম্যাক্সিলা দুইটি, দুইটি বা একজোড়া, তারপরে হচ্ছে কি লেবিয়াম হাইপোফেরিংস, লেবিয়াম, লেবিয়াম একটি, তারপরে হচ্ছে হাইপোফেরিংস, হাইপোফেরিংস বা উপজিহ্বা, হাইপোফেরিংস, ফেরিংস, হ্যাঁ শিক্ষার্থীরা, হাইপোফেরিংস বা উপজিহ্বা। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখন আমি হাইপোফেরিংস কয়টি আছে, একটি। শিক্ষার্থীরা এই ছকটা দিয়ে আজকে আমি ক্লাসটা শেষ করব। আমার বিশাল আলোচনা, পরবর্তীতে আমি এই ছকটা ধরবে তোমরা, আর আমি এখান থেকে আবার ডিটেলস আলোচনা করব বলে আশা করছি। শিক্ষার্থীরা দ্রুত, সময়টা নষ্ট হচ্ছে, তাড়াতাড়ি করো। তো হাইপোফেরিংস, এখন দেখো মুখোপাঙ্গের বিভিন্ন অংশ আছে, বক্ষ অংশকে আমরা তিনটে অংশে ভাগ করতে পারি। তোমাদেরকে আমি কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে বক্ষ অংশটা হচ্ছে তিন ধরনের, তা কী কী ছিল, অগ্রপক্ষ, মধ্যপক্ষ এবং পশ্চাৎপক্ষ। তাহলে দেখো এটাকে আমি তিন ভাগে ভাগ করতে পারি আমরা। তো এটা হচ্ছে অগ্রপক্ষ, মধ্যপক্ষ আর পশ্চাৎপক্ষ। তাহলে শিক্ষার্থীরা দ্রুত দ্রুত, এটা হলো তিনটি অংশ, অগ্রপক্ষ, এটা ছকটা মনের সামনে ধরে যদি চিত্রটা আর ছকটা ধরে যদি তুমি পড়ো, একদম এটা স্বচ্ছ হয়ে যাবে। অগ্রপক্ষ, অগ্রপক্ষ আর মধ্যপক্ষ, মধ্যপক্ষ